আমাদের কথা কি বলবে? আমাদের সমস্যা সমাধানের জন্য তো পাঠাচ্ছি আমরা, তার ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য নয়। তার 1 বছরে 5 কোটি টাকা এমপি ল্যাডে আসে, 5 বছরে 25 কোটি টাকার মধ্যে 20% 30% কাটমানি খাওয়ার জন্য পাঠাচ্ছি না আমরা। আমরা তাকে পাঠিয়েছি শুধু 5 বছরে 25 কোটি নয়, আরো বেশি করে নিয়ে এসে কিভাবে বসিরহাটের মানুষকে উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়া যায়, এখানকার মানুষের চাওয়া পাওয়া অভিযোগগুলো কিভাবে পূরণ করা যায়, তার জন্য চিৎকার করতে হবে দেশের আইনসভার মধ্যে। এই কাজগুলো হবে, কারণ সুযোগ তো আপনাদের হাতে আছে। আপনারা সকলেই জানেন, বলে আসছে, কিন্তু আমার এখনো সৌভাগ্য হয়নি দেখা, আমি অপেক্ষায় আছি। আমাদের বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি নাকি চা বিক্রেতা ছিলেন, কিন্তু প্রশ্ন আমার সৌভাগ্য হয়নি। ভাই এখানে বসে যেতে পারেন, 10 মিনিট আপনি একটু পিছিয়ে গিয়ে বসুন না ভাই, পিছনে লোক আছে ভাই, বসে যান তো ভাই, সবার সুবিধা হবে। পিছনে লোকগুলোর অসুবিধা হচ্ছে অনেক, উঁচু দেখতে পাচ্ছেন তো, কারো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, কারো অসুবিধা হচ্ছে? ভাই বসে পড়ুন তো। নরেন্দ্র দামোদর দাস মোদীজি উনি নাকি চা বিক্রেতা ছিলেন, কিন্তু আমার মনে হয় এখানে যতজন উপস্থিত হয়েছেন কারো সৌভাগ্য হয়নি উনি কোন দোকান থেকে চা বিক্রি করতেন ওই দোকানটা দেখার। আর সাথে সাথে উনি যে যাকে চা বিক্রি করেছেন, চা খেয়েছেন, এই ধরনের ভারতবর্ষের যত নাগরিক আছে একটা কেউ হাত তুলে বললো না যে আমি মোদীজির হাতের চা খেয়েছি। আমাদের সৌভাগ্য হয়নি, যদিও কতটা অসত্য কথা নতুন করে বলতে লাগে না। আমি কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, আমি বিতর্কে যাচ্ছি না, আমি তর্কের খাতিরে ধরে নিলাম দেশের প্রধানমন্ত্রী একজন চাওয়ালা হয়েছিলেন। তাহলে এটা আমরা গর্ব করে বলতে পারি যে ভারতবর্ষ এমন গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণ যাকে চাইবে সে প্রধানমন্ত্রী হবে। আগামী দিনে আপনার এখানে যে আইসক্রিম বিক্রেতা আছে, ঠেলা নিয়ে যায়, যিনি ডেলিভার আছেন, যিনি কৃষক আছেন, তাকেও যদি জনগণ চায় তাহলে দেশের প্রধানমন্ত্রী হতে পারে। তাই আপনার হাতে ভাগ্য, আপনাদের ভাগ্য আপনাদের হাতে আছে। আপনারা চাইবেন যে আগামী দিনে আপনি কৃষক, আপনি মৎস্যজীবী, আপনার বাড়িতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দুটো যুবক আছে বা একটা যুবতী আছে, তার চাকরিটাকে সুনিশ্চিত করা দরকার। আপনার এখানে যে স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা, ওখানে ডাক্তারের প্রয়োজন আছে, ওখানে নার্সের প্রয়োজন আছে, ওখানে ঔষধের প্রয়োজন আছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে, এটার মান উন্নয়ন হওয়া দরকার। বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এই বেকারত্ব কমানো দরকার। এর হয়ে কথা বলার জন্য একজন জনগণের জনপ্রতিনিধি দরকার। যদি আপনারা চান তাহলে আপনাদের বলবো, কোন প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই, কারো বিভাজনের পা দেওয়ার দরকার নাই, কোনো লোভের কাছে আত্মসমর্পণ করার দরকার নাই, কোনো ভয়ের কাছে আমাদেরকেও আত্মসমর্পণ করা দরকার নাই। সকাল সকাল 1 জুন যাবেন, সকাল সকাল উঠবেন, আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্নে দিয়ে আখতার রহমান বিশ্বাসকে পার্লামেন্টে পাঠান। আপনি যদি আম খেতে আপনার ইচ্ছা যায়, আপনাকে বলবো আর পরের খেতে আপনাকে চাষ করতে হবে না। প্রথম কথা বলবো, পরের খেতে আর চাষ করতে যাবেন না। আপনার ক্ষেত আছে, আপনি চাষ করতে জানেন, আপনার খেতে ফলান। কারণ ইতিপূর্বে 17 বার আপনারা পার্লামেন্টে পাঠিয়েছেন। আপনার দাদু ভোট দিয়েছেন, আপনার বাবা ভোট দিয়েছে, এখন আপনারা ভোট দিচ্ছেন। 17 বার 1952 সাল থেকে আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে আপনাদের সুখ দুঃখের কথা বলার জন্য পাঠিয়েছিলেন। এই 17 বারে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে গিয়েছে, কিন্তু দুঃখের বিষয় ইছামতির যে বাঁধ কংক্রিটের নির্মাণ হোক, এই 17 বারের মধ্যে একবারও কাউকে বলতে শুনলাম না। আমাদের তাহলে কথা কি বললো? আমরা তো পর পর ভোট দিয়ে পাঠাচ্ছি, আমাদের কথা কি বলবে? আমাদের সমস্যা সমাধানের জন্য তো পাঠাচ্ছি আমরা, তার ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য নয়। তার 1 বছরে 5 কোটি টাকা এমপি ল্যাডে আসে, 5 বছরে 25 কোটি টাকার মধ্যে 20% 30% কাটমানি খাওয়ার জন্য পাঠাচ্ছি না আমরা। আমরা তাকে পাঠিয়েছি শুধু 5 বছরে 25 কোটি নয়, আরো বেশি করে নিয়ে এসে কিভাবে বসিরহাটের মানুষকে উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়া যায়, এখানকার মানুষের চাওয়া পাওয়া অভিযোগগুলো কিভাবে পূরণ করা যায়, তার জন্য চিৎকার করতে হবে দেশের আইনসভার মধ্যে। তার ঠিক উল্টো হচ্ছে। কি দেখলাম? কৃষকদের বিরুদ্ধে। এখানে তো রেখা পাত্র মহাশয় দাঁড়িয়েছে না বিজেপির পক্ষ থেকে, আজকে দেখছিলাম ওনাকে
কি সব ডিস্টার্ব করছিল। আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি, আমি ডিস্টার্বেরও বিরোধী। যেভাবে অধীর রঞ্জন চৌধুরীকে ডিস্টার্ব করা হচ্ছে, অধীর রঞ্জন চৌধুরী এই ডিস্টার্বের আমি বিরোধী। এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রটাকে ব্রিটিশ মুক্ত করতে গিয়ে অধীর রঞ্জন চৌধুরীর পরিবারের লোক হয়তো শহীদ হয়েছে, রেখা পাত্রের পরিবারের লোকরা হয়তো শহীদ হয়েছে বা আত্মত্যাগ করেছে, বা আমাদের একটা রহমান বিশ্বাসের পরিবারের লোকেরা কিন্তু দেশ স্বাধীনের জন্য লড়াই করেছে। আমরা গণতান্ত্রিক দেশ পেয়েছি, প্রত্যেকের রাইট আছে, সে যেখানে জায়গায় ফ্রিলি মুভ করতে পারবে। হ্যাঁ, রাইট টু মুভমেন্ট, ফ্রিডম অফ মুভমেন্ট সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে। একদম সংবিধানে আমার অধিকার দিয়েছে ফ্রিডম অফ মুভমেন্ট। যেভাবে আটকানো হচ্ছে আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। এটা তৃণমূলের চক্রান্ত, তারা পেরে উঠতে পারছে না, বিরোধীদের সাথে এগুলো করছে। তবে একটা কথা, রেখাপাত্র মহাশয়ের উদ্দেশ্যে এখান থেকে আমার বার্তা, রেখাদি, এই বসিরহাটের মানুষেরা সব থেকে বেশি চাষি মানুষ, তাই তো নাকি? এখানে চাষি কারা আছে একটু হাত তুলুন তো, এই টেন্ডাতে দেখি। ওরে বাবা, অর্ধেকের বেশি তো মনে হয় নাকি? রেখাদির উদ্দেশ্যে বক্তব্য আমার, যে আপনি বিজেপির নামে ভোট চাইছেন, মোদিজির নামে ভোট চাইছেন, অমিত শাহজির নামে ভোট চাইছেন, কিন্তু ভুলে যাচ্ছি না আমরা ভোট দিয়েই মোদিজি তৈরি হয়েছে, মানুষের ভোটে তো হয়েছে। কৃষকরা ভোট দিয়ে অমিত শাহজিকে তৈরি করেছে, কৃষকরা ভোট দিয়ে দেশের সরকার গঠন করেছে। সেই কৃষকদের কথা একবারও আপনার সরকার ভাবেনি। আপনার বড় ভুল, এই কৃষকদের স্বার্থের কথা না ভেবে ব্রিটিশদের মতো সেই নীল চাষিদের ক্ষেত্রে, নীল চাষিদের উপরে যে অত্যাচার করতো সেই রকম ফিরিয়ে নিয়ে আসার জন্য পুঁজিপতিদের কথা ভেবে, কর্পোরেটদের কথা ভেবে যে তিনটে দানবীয় বিল আপনারা পাস করেছিলেন, আপনার হয়তো মনে নাই হয়, এখন নাও মনে থাকতে পারে, ভোটের সময় অনেক কিছু ভুলে যান। কারণ আপনিও দিদি আর মমতা দিদিও দিদি আমাদের ডবল ডবল চাকরি দিয়েছে, এখন চাকরির বাতিল হচ্ছে, এখন সব ওনারা ভুলে যাচ্ছেন, কিন্তু আমরা ভুলছি না। আমি রেখাপাত্র মহাশয়ের উদ্দেশ্যে বলবো, কোন মুখ নিয়ে আপনারা ভোট চাইতে এসেছেন কৃষকদের কাছে, ওই দিনের কথা আমরা ভুলছি না। দিল্লির সীমান্তে কৃষকদের উপরে যখন এই অমিত শাহ পুলিশকে দিয়ে আক্রমণ করা হয়েছিল, এই মোদিজি যখন আক্রমণ করেছিল কৃষকদের, সেই দিনের কথা ভুলছি না। তাই বসিরহাটের কৃষকরা ঐক্যবদ্ধ হন, দলবদ্ধ হন, জোট বাঁধুন। এই বিজেপির বিরুদ্ধে, এই রেখাপাত্রদের বিরুদ্ধে একটাও ভোট হবে না, এদের বিরুদ্ধে সমগ্র ভোটটাই যাবে, এদের পক্ষে একটাও ভোট যাবে না। এরা কৃষকদের বিরুদ্ধে বিল পাস করলো। কেন বিলটা পাস করেছিল? এমন বিল আনতে চেয়েছিল, এই আদানি আম্বানি গোয়েঙ্কা টাইপ যারা কর্পোরেট আছে, তারা আবার কৃষকদেরকে কন্ট্রোল করবে। এতদিন আমরা আমার জমিতে আমি চাষ করছিলাম, সেই সিস্টেমটাকে ভাঙার জন্য এই ধরনের দানবীয় বিল নিয়ে এসেছিল। তখন রেখাপাত্র মহাশয়েরা, তখন শুভেন্দু অধিকারীরা আজকে বসিরহাটে এসে অনেক বড় বড় কথা বলছেন। শুভেন্দু বাবুর উদ্দেশ্যেও বলছি, যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হয়েছিল, শুধুমাত্র কেন্দ্রের বড় বড় সরকার শুধু বিল পাস করেনি, কৃষকরা যখন আন্দোলন করছিল তাদের উপর আক্রমণ চালিয়েছে। উত্তরপ্রদেশে কৃষকদের এক র্যালির উপরে বিজেপির এক মন্ত্রীর ছেলে গাড়ি নিয়ে গিয়ে একাধিক কৃষককে হত্যা করেছে। তাই পশ্চিম বাংলার এই বসিরহাটের কৃষকদেরকেও ওই হত্যার বিরুদ্ধে জবাব দিতে হবে। হবে তো নাকি ভাই? আপনিও কৃষক, তারাও কৃষক। আজকে রেখাপাত্র মহাশয়া ভোট চাইতে আসলে একটাও ভোট হবে না। হ্যাঁ, সন্দেশকারীদের যে অত্যাচার হয়েছে, শাহজাহান, শিবু, উত্তমরা, আমি তো চাইছি দেশের আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা আছে, ওরা না বাইরের সূর্য আর দেখতে পায়। কি বলছি বুঝতে পারছেন না? ওরা না আর বাইরের সূর্য দেখতে পায়। জেলের থেকেই যেন ওরা ওখান থেকে এমন পানিশমেন্ট ওদেরকে দেওয়া হোক, ওরা বাইরের সূর্য না দেখতে পায়। কারণ বাইরের সূর্য দেখলে পুরো বাংলাকে তছনছ ধ্বংস করে ফেলবে। কি অস্ত্র এনেছেন শুনেছেন? এই শাহজাহান, উত্তম, শিবুরা গ্যালক 17 নামে একটা অস্ত্র পাওয়া গিয়েছে, যে অস্ত্র পশ্চিমবাংলা শুধু নয়, ভারতবর্ষের কোন পুলিশের কাছে অত হেভি অস্ত্র নাই, আমাদের দেশের পুলিশের কাছে অত হেভি অস্ত্র নাই, ওরা নিয়ে এসে হাজির করে ফেলেছে। তাই এরা যদি বাইরের সূর্য আবার দেখতে পায়, তাহলে কি হবে বুঝতে, যা ছিল তার থেকে 10 গুণ ভয়ঙ্কর আবার হয়ে যাবে।
তাই আমি আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা আছে। তবে সন্দেশখালি দেখিয়ে যদি ওই শুভেন্দু অধিকারী ভোট চাইতে আসে, সঙ্গে সঙ্গে একটু ঘুরিয়ে দেবেন এই উত্তরপ্রদেশের উন্নয়নের দিকে, আপনার আশিপার দিকে, বিলকিস বানুর দিকে। গুজরাট গণহত্যা যখন চলছিল সেই সময় বিলকিস বানুকে যারা ধর্ষণ করেছিল, এই শুভেন্দু অধিকারীদের সরকার তাদেরকে মুক্তি দিয়েছে। আবার সুপ্রিম কোর্টে গিয়ে থাপ্পড় খেয়ে তারা ফিরে আসছে। তারা কোন মুখে কথা বলে? এদের কথা শুনলে চলবে না। এরা শুধু ভোটের কথা বলবে আর বিভাজনের কথা বলবে। তাই আপনাদের বলবো, কৃষক বন্ধুদের বলবো, উঠুন, তৈরি হন, জোট বাঁধুন। আগামী দিনে ভোটটা আসছে, কোন তৃণমূলকে ভোট নয়, এই তৃণমূল বিজেপি আমাদের মধ্যে বাইনারি তৈরি করে ভোটটাকে তারা নিজেদের মতো করে নিতে চাইছে। তাই এদের পক্ষে একটাও ভোট নয়। আমরা ওই দিনকে ভুলে যাচ্ছি না, কেন্দ্রের বিজেপি সরকার যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস করেছিল, সারা দেশের কৃষকরা প্রতিবাদে উত্তাল হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কৃষকদেরকে সংহতি জানিয়েছিল, এই আন্দোলনের সাথে সাথ দিয়েছিল। পশ্চিম বাংলায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কৃষকদের টাকা ভারত বন্ধকে সমর্থন জানিয়েছিল। আর তা কৃষকদের সাথে আমরাও রাস্তায় নেমেছিলাম। এই হাজী নুরুল ইসলাম সাহেবদের দলের পক্ষ থেকে ওই দিনকে ভারত বন্ধকে পশ্চিম বাংলায় সফল হতে দেয়নি। কৃষকদের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছিল। যে কৃষকরা বন্ধ করতে নেমেছিল, এই হাজী নুরুল ইসলাম সাহেবের দলের পক্ষ থেকে কিছু গুন্ডা মস্তান ওই কৃষকদের সাথে সাথে আইএসএফের কর্মীদের উপর হামলা চালিয়েছিল। তাই এই ভোটের সময়তে হাজী নুরুল ইসলাম সাহেবকেও বুঝিয়ে দেব, তৃণমূলকেও বুঝিয়ে দেবো আমরা কৃষকেরা, যে তোমরা ওই দিনকে আমাদের লড়াইটা ছিল, আমাদের আন্দোলনটা ছিল, আমাদের প্রোটেস্টটা ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে। মমতা ব্যানার্জির বুকে অত চিনচিন করছিল কেন? কেন আমাদের বন্ধকে সফল হতে দেয়নি? উপরন্তু আমাদের উপরে তোমরা হামলা চালিয়েছো। তাই এই জুন মাসের 1 তারিখে আমাদের ভোটটাও কোনো তৃণমূল বিজেপির পক্ষে যাবে না, ভোটটা আইএসএফের পক্ষে যাবে, খাম চিহ্নের পক্ষে যাবে। আমি ভাবি মাঝে মধ্যে আমাদের আন্দোলন আছে বিজেপির বিরুদ্ধে, আমরা প্রতিবাদ করছি বিজেপির বিরুদ্ধে, বন্ধ রাখছি বিজেপির বিরুদ্ধে। মমতা ব্যানার্জির বুকে অত চিনচিন করছিল কেন? বিজেপি শাসিত রাজ্য এই কৃষকদের ডাকা ভারত বন্ধ সফল হয়েছে, পশ্চিম বাংলায় হতে দেয়নি। আমার তো মনে হচ্ছে ভাইপোকে গ্যারেজ করে দেবে তার থেকে বাঁচানোর জন্য। দাদা আমার বাংলা ঠিক আছে, তোমার বাংলা এটা চিন্তা নাই বলে কি এই বার্তা দিতে চেয়েছিল? কি মনে হচ্ছে কৃষক ভাইরা? তো যোগ্য জবাব দেওয়া